সকালটা ছিল কুয়াশায় মোড়ানো, জানলার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস তের গায়ে হালকা কাঁপুনি ধরিয়ে দিল। তার ঘুম ভেঙে গেল। তে চোখ মেলে চারপাশে তাকালো। জানালার ওপাশে ধূসর কুয়াশার পর্দা নেমে এসেছে। হালকা শীতল হাওয়া ভেতরে ঢুকে তাকে আরো গুটিয়ে নিল চাদরের ভাঁজে। গা শিউরে ওঠে। সে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে চাদর দিয়ে ঢেকে ফেললো। আজকে সকালটা অন্যরকম, যেটাতে সাথে সাথে টের পেল পরিবেশে এরকম গুমোট ভাব ছড়িয়ে আছে যা তাকে অস্বস্তিতে ফেললো। সূর্যের আলো একবার ঘরের ভেতরে সে উজ্জ্বল করে দিচ্ছে। না, এভাবে আর শুয়ে থাকা চলবে না। তে নিজে মনে মনে ভাবলো। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মখমলের চাদর গায়ে পেঁচিয়ে জানলার পর্দা সরিয়ে পাশের একটা জানালা খুলে দিল। আমি জ্ঞান হারানোর পর ভাইয়া আমার সাথে কিছু করেনি তো? রাতে আমাদের মাঝে কিছু হয়নি তো? কি, আমি তো কালকে এই জামা পরিনি। কাল তো আমি নীল রঙের একটা জামা পরেছিলাম, তাহলে সেটা বদলালো কে? তার এমন ভাবনা ভেদ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সানা, যে কিনা তাদের বাড়িতেই কাজ করে। তার হাতে ছিল 1 কাপ ধোয়া ওঠা চা। আমি জানি তুমি কি ভাবছো। চিন্তা করার কিছু নাই। কাল তোমার ভেজা কাপড় আমি বদলে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি আমি। বাহ, মানতেই হবে, ছেলেটা বেশ বুদ্ধিমান, স্মার্টও বটে। সেই আমাকে বলেছিল তুমি ঘুম থেকে উঠলে যেন সবটা খুলে বলি তোমাকে, না হলে তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা চিন্তা করবে। দেখো, ছেলেটার কথাই ঠিক হলো। তুমি এসবই চিন্তা করছিলে, তাই না? সানা এসব বলতে বলতে চায়ে চিনি মেশাচ্ছিলেন। তে এতক্ষণ একটা ব্যাপারে ঘাবড়ে ছিল, সেটা কেটে যেতে এখন আরো বড় চিন্তার মধ্যে পড়ে গেল। না মানে ব্যাপারটা হলো, হইছে আমি তো এবারে কাজের লোক, আমাকে এত সাফাই দিতে হবে না তোমায়। সই, তুমিও না। তোমাকে না কতবার বলেছি তুমি কখনো নিজেকে চাকর ফাকর এসব বলবা না। আমরা তো কখনো ভাবিই না তুমি আমাদের বাসার কাজের লোক। তুমি আমাদের পরিবারের একজন। আর আমার মিষ্টি সই, বুঝছো? আমার জন্মের আগে আমার দাদা দাদি মারা যায়, কিন্তু তাদের অভাবটা তুমি কোনোদিনও বুঝতে দাওনি সই। ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। হইছে বাপু, এত ইংরেজি আমি বুঝি না। আমাকে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কালকে রাতের ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না। তবে একটা কথা মনে রেখো, ছেলেটা সত্যি তোমাকে ভালোবাসে, আর আমি জানি তুমিও তাকে ভালোবাসো। মনে রেখো, ভালোবাসা এক বিস্ময়কর রহস্য। কখনো তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, ধ্বংস করে ফেলে সব স্বপ্ন। আবার কখনো নিস্তেজ একটা প্রাণকে নতুন করে বাঁচতে শেখায়। চোখের প্রতিটি অশ্রু জানান দেয় তে কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা যতটা সুন্দর, মায়ে আঁকড়ে ধরা ততটাই নির্মম। আমরা যাকে পেতে চাই সে প্রায়শই আমাদের হয় না, আর যারা আমাদেরকে পেতে চায় তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। এই ভালোবাসার অদ্ভুত নিয়তি। তাই ভালোবাসাকে অবহেলা করো না। তুমি বুঝে ওঠার আগেই তোমার ভালোবাসার মানুষ হয়তো হারিয়ে যাবে অনেক দূরে, এমন এক স্থানে যেখান থেকে ফিরে আসা যায় না। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলে ফেলেছি। চা রেডি আছে, খেয়ে নিও তুমি। এই বলে সানা হন করে চলে গেল। তে বাংলার পাঁচের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। কি বলে গেল সই আমাকে? আর এত কিছু নিয়ে জানলো কি করে? সবকিছু ছেড়েই দিলাম। জাঙ্কুক ভাই আমাকে সত্যি ভালোবাসে, এটা উনি এত জোর দিয়ে কি করে বললো? তাহলে আমি কেন জাঙ্কুক ভাইয়ের ভালোবাসাকে দেখতে পাচ্ছি না? আমার মাথা কাজ করছে না। আমি কি করব? প্রতিশোধ নেব নাকি সবকিছু ভুলে জাঙ্কুক ভাইকে আপন করে নেব? এই চোখ বুঝে মাথাটা ঠেলে দিল সোফার পেছনে। তীর এরকম ভাবনার মাঝে রুমে প্রবেশ করলো তার মা জিন। তার হাতে খাবারের ট্রে, মুখে হালকা গম্ভীরতার ছাপ। টেবিলের ট্রেটা রেখে তিনি চোখ ঘোরালেন তের দিকে। কি হয়েছে জানতে চাইলো। কানে মায়ের কণ্ঠ ভেসে আসতে তে চোখ খুলে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কি হয়েছে তে? খাবার খাওয়ার জন্য নিচ থেকে কতবার ডাক দিলাম তোমাকে, শুনতে পাওনি নাকি? আসলে মা, তুমি ডেকেছিলে, আমি না খেয়াল করিনি। তা তো দেখতেই পাচ্ছি, টেবিলে খাবার রাখা আছে, এগুলো খেয়ে আমাকে উদ্ধার করো। এই বলে জিন হন করে বেরিয়ে গেল রুম থেকে। তে আর দেরি করলো না, ওয়ার্ড্রপ খুলে একটি তোয়ালে বের করে নেয়। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে হাত পা মুছে নিল। সাইড টেবিল থেকে খাবার নিয়ে সোজা গিয়ে বসলো খাটের ওপরে। মোটামুটি প্রাপ্তবয়স্ক হলেও খাবারের সময় বাচ্চামো স্বভাবটা আর গেল না তার। ফোন বের করে ফোনে একটা কার্টুন ছেড়ে খাবার খেতে লাগলো আর কার্টুন দেখতে লাগলো। এদিকে জাঙ্কুক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ভোরে পাখির কিচিরমিচির শব্দে আকাশ বাতাস মুখরিত। জানলার পর্দার ফাঁক দিয়ে সকালের তপ্ত রোদ সরাসরি জাঙ্কুকের মুখের উপর আপচে পড়ছে। এতেই তার তন্দ্রা ছুটে গেল। একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে শরীরটা মুচড়ে এক ঝটকায় বিছানা থেকে উঠে বসলো। সাথে সাথে সাইড থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে রান্নাঘরে ইয়ঞ্জন আর জিসু ব্যস্ততার তুঙ্গে। হরেক রকম মশলাদার ঝাঁঝালো সুস্বাদু গ্রান বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে
শুয়ে পড়েছে। রান্নার কাজ প্রায় শেষের দিকে। এমন সময় জাঙ্কুক গিয়ে দাঁড়ালো রান্নাঘরের চৌকাঠে। পরনে কালো প্যান্টের সাথে ধবধবে সাদা শার্ট, নিখুঁত ভাবে ইন করা। চোখে মুখে রাতের সেই অনিদ্রার ছাপ থাকলেও তাকে দেখাচ্ছে বেশ বলিষ্ঠ। আম্মু, আমাকে দ্রুত কিছু খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। খিদে তো পাবেই, এত বেলা পর্যন্ত কুম্ভকর্ণের মতো ঘুমালে কি আর পেটে সয়? তুই গিয়ে টেবিলে বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। জাঙ্কুক কিছু বললো না, সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়লো। মুহূর্তের মধ্যেই তারা দুইজনও টেবিল জুড়ে হরেক রকমের খাবার নিয়ে বসে পড়লো। আচ্ছা আম্মু, আব্বু আর কাকা কোথায়? সকাল থেকে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর আব্বু আর কাকা সিলেটে গেছে। সিলেটে আমাদের নতুন কোম্পানির একটি শাখা শুরু হতে যাচ্ছে, সেটারই উদ্বোধন করতে গেছে তারা। ও গ্রেট, এটা তো বেশ ভালো খবর মা। তোমার আব্বু তো তোমাকেও সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তখন অঘরে ঘুমাচ্ছিলে বলে উনি আর ডাকেননি তোমায়। ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে, একবার ডাকলেই তো হতো, আমি যেতাম, নতুন কোম্পানিটা একবার ঘুরেও দেখা হতো। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন যাবে তখন না হয় সময় বের করে চলে যেও। এরপর কারোর সাথে কোনো প্রকার কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। চারিদিকে আবার এক স্তব্ধতা নেমে এলো। জাঙ্কুক নিজের রুমে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। তার চোখে তখন এক অচেতন গভীরতা, ভেতরে এক অজানা ঝড় তাকে অস্থির করে তুলছে। তার মনে পড়ে গেল গত রাতে সেই বৃষ্টি ভেজা মুহূর্তের কথা। হাতের সেই সিক্ত মুখ, কোনোভাবে জ্ঞান হারানো। হঠাৎ করে কি যেন একটা মনে পড়লো তার। এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। বাড়ির সদর দরজায় পার হওয়ার মুহূর্তেই পেছন থেকে কেউ ডাকলো, জাঙ্কুক ভাইয়া, ও জাঙ্কুক ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও সাথে করে নিয়ে চলো না প্লিজ। জাঙ্কুক থমকে পেছনের দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা জেনিকে দেখে বিরক্তি তার চরম পর্যায়ে পৌঁছে গেল। কর্কশ কণ্ঠে বলে, মরতে যাচ্ছি, যাবি আমার সাথে? হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব, প্লিজ আমাকে নিয়ে যাও জাঙ্কুক ভাইয়া। ননসেন্স। এই বলে কোনো কথা না বাড়িয়ে ঝড়ের বেগে সদর দরজা পার করে বেরিয়ে গেল জাঙ্কুক। যিনি সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। নিজে নিজেই বিড়বিড় করে উঠল, আমার থেকে আর কতদিন পালাবে জাঙ্কুক ভাই? একদিন না একদিন তোমাকে আমার এই ভালোবাসার জালে ধরা দিতেই হবে। রাত তখন প্রায় 1টা। বাড়ির প্রতিটি কোণে এখন গভীর নিস্তব্ধতা। বাড়ির সবাই অনেক আগে আর শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। ঘড়ির কাঁটার সেই একঘেয়ে টিকটিক শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তার প্রিয় সবুজ রঙের নাইট ড্রেসটা পরে গভীর ঘুমে আচ্ছন্ন আছে। জানালার খোলা পাল্লা দিয়ে আসা ঝিরঝিরে ঠান্ডা বাতাসে তার দেহ বারবার শিউরে উঠছিল। ঘুমের ঘড়িতে অস্থির হয়ে নড়ে উঠছিল বারবার। তার তো মনে হচ্ছিল তন্দ্রার আচ্ছন্নতায় কেউ যেন তার শরীরে এক অবাধ্য উত্তপ্ত কম্পন ধরিয়ে দিচ্ছে। ঘুমের ঘড়িতে গায়ের ওপর থাকা পাতলা চাদর আর কুর্তিটা পিঠ থেকে সামান্য সরে গেল। জানলা দিয়ে আসা চাঁদের মায়াবী আলো তার ধবধবে ফর্সা উন্মুক্ত পিঠের ওপর আছড়ে পড়তে এক মোহময় দৃশ্য ফুটে উঠল। কেউ একজন সেই উন্মুক্ত পিঠে বারবার নিজের তপ্ত ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে তীব্রভাবে। গভীর মেশাতুর সেই স্পর্শ। ঘুমের ঘড়িতে অস্বস্তি বোধ করলো। কপাল, গলা, বুকে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। সে নড়ার চেষ্টা করলো, কিন্তু একই, তার শরীরে যেন এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। মনে হচ্ছে কোনো অদৃশ্য মায়া জাল বা শক্তিশালী কেউ তার দেহকে পুরোপুরি বশ করে রেখেছে। প্রতিটি স্পন্দন যেন স্থগিত করে রেখেছে। বাইরে তখন ঝড়ো হাওয়া বইছে। জানলার পর্দাগুলো ঢেউর মতো ফুলে ফুলে উঠছে। সেই ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো রুমের ভেতর রোমাঞ্চকর আবেশ ছড়িয়ে দিচ্ছে। আলোটা খুব স্পষ্ট না হলে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টের পেল এই ঘরে সে একাতেই। কেউ আছে এখানে, কেউ বিচরণ করছে। চিৎকার করতে চাইলে বলিষ্ঠ হাতের তালু তার মুখটা চেপে ধরলো। ভীতিতে তার হৃদস্পন্দনের গতি শতগুণ বেড়ে গেল। এই হাতটা সরানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হলো। তার দেহ যেন কোনো লৌহ মানবের কাছে অসহায়ের মতো বন্দী আছে। ঠিক তখনই তার কানের কাছে ভেসে উঠল পরিচিত সে কণ্ঠস্বর, চিৎকার করিস না সুইটহার্ট, ধরা পড়লে আর রেহাই মিলবে না। অবশ্য আমি তো চাই ধরা পড়তে, আমি চাই তোর হৃদয়ের জেলে বন্দি থাকতে। হায়, কিন্তু আফসোস তুই তো আমায় বন্দিও করছিস না, নিজে ধরাও দিচ্ছিস না। এর আর বুঝতে বাকি রইল না এটা কি। এখন তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। এসব কি ধরনের অসভ্য তামো জাঙ্কুক ভাই? আপনার সাহস কি করে হয় এত রাতে আমার ঘরে ঢুকে আমাকে ছোঁয়ার? আপনার ভেতর কি বিন্দু পরিমাণ লজ্জা বোধ নেই? কেন, তুই কি জানিস না তোকে পাওয়ার আশায় সেই শরম লজ্জা আমি অনেক আগেই বিসর্জন দিয়ে ফেলেছি।
তোর চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি কষ্ট করে এসে তোর যত্ন নিচ্ছিলাম, তুই আমাকে উল্টো রাগ দেখাচ্ছিস। তে উঠতে চাইলে জাঙ্কুক তাকে জাপটে ধরে বিছানায় শুয়ে দিল। তে ছটফট করে ওঠার চেষ্টা করছে। আমি চাই না রে এভাবে কট খেয়ে আমাদের বিয়েটা হোক। যদিও আজকের যুগে এটা ট্রেন্ডিং, হাতে নাতে ধরা পড়ে বিয়ে করা, না হয় পালিয়ে যাওয়া। আচ্ছা, তোর যদি কট খেয়ে বিয়ে করার এত শখ থাকে তাহলে চিৎকার কর, চিন্তা করিস না, আমি তাতেও রাজি আছি। তুই না পারলে বল, আমি শুরু করে দেই। এই বলে জাঙ্কুক চিৎকার করতে যাবে, তখনই তে দুই হাতে তার মুখ চেপে ধরলো, আকুতি নিয়ে বলে, না না না, কি করছেন আপনি? একদম চিৎকার করবেন না, আমি এমন কিচ্ছু করব না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন আর চলে যান এখান থেকে। ঠিক আছে, ছেড়েও দেবো আর চলেও যাব, কিন্তু একটা শর্ত আছে। আমার ঠোঁটে তোকে একটা কিস করতে হবে। কি কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছেন নাকি? আরে বাবা, একটা কিসই তো, কিস দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে? দে না প্লিজ। দেখুন, আপনার এই হাতির মতো শরীরের ভরটা কেন আমার উপরে দিচ্ছেন? আমি তো পিষে মরে যাচ্ছি, আগে ছাড়ুন না। কথা ঘোরাস নাতে, আগে আমার প্রশ্নের উত্তর দে। আচ্ছা দিচ্ছি। আমার উত্তর হলো উত্তর। দেখেছেন, আমি আপনার কথা রেখেছি, এবার আমাকে ছাড়ুন। তীর এরকম চতুরতার ফাজলামিতে জাঙ্কুকের মেজাজটা ছুটে গেল। জাঙ্কুক ধীরে ধীরে তীর দিকে আরো ঝুঁকতে লাগলো। তার নিবু নিবু নেশাতুর চোখ দুটো তীর চোখের উপর স্থির রেখে অন্তত নরম আর ভারী গলায় ফিস ফিস করে বলে, আই এম লুজিং কন্ট্রোল সুইটহার্ট, পেয়ার উইথ মি ফর 1 আওয়ার। এই না আম্মা, দেখো না, সবসময় এই গাঁজাখোর লোকটা আমার সাথে কেমন করে। কি গাঁজাখোর? আরেকবার বল, কি বললি তুই? কেন শুনতে পাননি বুঝি? ঠিক আছে, আবার বলছি, গাঁজাখোর গাঁজাখোর গাঁজাখোর। নেন, 3বার বলে দিলাম, এবার শুনতে পেয়েছেন? জাঙ্কুক তবেরে বলি যেই না নিবিড় ভাবে ঝুঁকে পড়তে নিল, অমনিতে তার 2 হাত দিয়ে জাঙ্কুকের প্রশস্ত বুকে সজোরে ধাক্কা দিতে শুরু করলো। এসব কি অসভ্যতম শুরু করেছেন জাঙ্কুক ভাই? সরুন আমার ওপর থেকে। আপনার শরীরের ভর আমি আর সামলাতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। তীর গলার সে আকুলতা শুনে জাঙ্কুক মুহূর্তে শান্ত হয়ে গেল। চট করে তীর ওপর থেকে সরে বিছানার একপাশে বসে পড়লো। তোর কষ্ট হচ্ছে, আগে বলবি তো, তাহলে কি আর ওভাবে বসে থাকতাম নাকি আমি? তে এবার উঠে বসলো, নিচের ওড়নাটা টেনে ঠিক করতে করতে ঝাঁঝালো গলায় বলে, কেন আপনার চোখ নেই? দেখতে পাচ্ছিলেন না কতক্ষণ ধরে আপনাকে সরানোর চেষ্টা করছি আমি? আপনি কি বাচ্চা যে সব কথা মুখে বলে দিতে হবে? তীর কথা শেষ না হতে জাঙ্কুক বিছানার 2 হাতে ভর দিয়ে আচমকা তীর দিকে ঝুঁকে পড়লো। জাঙ্কুকের এরকম আকস্মিক আক্রমণে তে আটকে উঠলো, পিছনের দিকে হেলে গেল হালকা। তোর কষ্ট হচ্ছে বলে সরে এসেছি, তার মানে এই না যে আজে বাজে সকল বক বক আমি মুখ বুজে শুনবো। বেশি কথা বললে কিন্তু এখানে বিয়ে ছাড়া বাসর সেরে ফেলবো বললাম। জাঙ্কুকের এই ভয়ঙ্কর নির্লজ্জ কথা শুনে তে এক লাফে বিছানা থেকে নেমে গেল। তার চোখ দুটো অবিশ্বাসে বড় বড় হয়ে উঠলো, আতঙ্কে তার কপালও গলা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। বিয়ে ছাড়া বাসর মানে? এসব কি কি বলছেন কি আপনি? মাথা ঠিক আছে আপনার? জাঙ্কুক বিছানা ছেড়ে নেমে তীর দিকে ধীর পায়ে এগোতে লাগলো। 1 পা 2 পা করে জাঙ্কুক এগোচ্ছে আর তে পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে একসময় তীর পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের শীতল স্পর্শে। সে পালানোর সুযোগ খোঁজার আগেই জাঙ্কুক 2 হাত দেয়ালের দুপাশে থেকে বন্দি করে ফেললো। হ্যাঁ, বিয়ে ছাড়াই বাসর, চল না সুইটার, দুজনে মিলে বাসরের প্রসেসিংটা শুরুই করে দেই। এইসব কি ধরনের অসভ্যতামি? মুখে লাগাম লাগান না নির্লজ্জ পুরুষ। এগুলো কি তুই অসভ্যতামি বলছিস? বল, সমস্যা নেই, আমি তো আমার জান্টুসের সাথেই করছি, অন্য কারোর সাথে তো করছি না, তাই না? শুনুন, আমি আপনার কেউ না। চুপ, একদম চুপ, অনেক হয়েছে। আর একটা ওসব অলক্ষণের কথা বলবি না তুই। তে ছাড়া এই জাঙ্কুক একদম অসম্পূর্ণ। তে শুধু জাঙ্কুকের, আর জাঙ্কুক শুধু। আরে হ্যাঁ, তে তো শুধু জাঙ্কুকের, আর জাঙ্কুক হলো সবার। ঠিক তো, এটাই তো বলতে চাচ্ছিলেন আপনি জাঙ্কুক ভাই, তাই না? দেখেছেন আমি কত বুদ্ধিমতী। কি রে, আমার মনের কথা জানলি কি করে তুই? তুই তো দেখছি ভালোই ইন্টেলিজেন্ট হয়েছিস। জাঙ্কুকের এই স্বভাবের ইঙ্গিত পাওয়া মাত্রই তের মাথায় আগুন চড়ে গেল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুকের প্রশস্ত বুকে সজোরে ধাক্কা দিল। জাঙ্কুক তাল সামলাতে না পেরে ছিটকে বিছানায় পড়ে যায়। তে দাঁত কিরমির করে বলে, জানতাম জানতাম আমি আপনি কোনোদিন শুধরাবেন না, যত সব নাটকে অসভ্য লোক একটা। জাঙ্কুক বিছানায় ধপাস করে পড়েও বিশেষ বিচলিত হলো না। পাশের সাইড টেবিলে রাখা বাটি থেকে একটা আপেল তুলে নিল, এরপর আয়েশ করে বালিশ
বাতাসটা টেনে মাথার নিচে দিয়ে দেয়, এরপর আছোয়া হয়ে আপেলে বড়সড় কামড় দেয়, চিবোতে চিবোতে বলে, আরে আরে, সব বিষয় তো সিরিয়াসলি নিস কেন তুই? ওটা তো আমি মজা করে বললাম আর কি। মজা না চাই, আপনার দূর কত দূর আমার সব জানা আছে। এই আপনার কি একটু কাণ্ডজ্ঞান নেই শুনি? লজ্জা শরম সব ধুয়ে খেয়েছেন, একে তো মাঝ রাতে একটা মেয়ের ঘরে ঢুকেছেন, তারপর এরকম বাজে কথা বলছেন, একটু ভয় করছে না আপনার? ভয়? আর আমার সুইটার্ট, আমার ডিকশনারিতে ভয়, লজ্জা, শরম বলে কোনো শব্দ নেই। ওসব লাগছেও না। নির্লজ্জ লোক কোথাকার, আপনি আসলেই এক দ্রব্য। এই আপনি এখান থেকে যাবেন? যদি না যাই তাহলে কি হবে শুনি? তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকতে বাধ্য হব, বাড়ির সবাইকে তো ডাকবই, এমনকি আশেপাশের লোকদেরও জড়ো করব। আহা, তা কি বলে ডাকবি সবাইকে শুনি? তোর রুমে মাঝরাতে একটা ছেলে এসে তোকে রেপ। চুপ করুন না, নির্লজ্জ অসভ্য বেহায়া পুরুষ একটা। এই বলে মুহূর্তে জাঙ্কুকের চলন্ত কথাটা থামিয়ে দিল। তেতে থতবত খেয়ে গেল, তবু নিজেকে সামলে আবারও বলল, আমার যা মন চায় তাই বলে চিৎকার দেব, আপনাকে কেন বলবো শুনি? জাঙ্কুক শেষ কামড়টা আপলে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে হাই তুললো, তারপর অদ্ভুত শান্ত গলায় বলে, তখনই তো বললাম আয় দুজনে মিলে চিল্লাই, তখন তো বড় সাধু সাজলি তুই। এখন আর আমার গলায় শক্তি নাই রে সুইটার্ট, তুই বরং একাই চিল্লা। আমি বিছানায় শুয়ে শুয়ে তোর চিল্লানি শুনছি, পরে তোর চিল্লানি শুনে সবাই আসবে আর আমাদের কট ম্যারেজ দিয়ে দিবে। এই সিনটা বেশ লাগবে, সিনটা দেখার জন্য আমার আর তর সইছে না রে সুইটার্ট। জাঙ্কুকের এরকম বেহায়াপনা দেখেই তেজেনা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে দোয়া বেরোচ্ছে। তে এবার কিছুটা নরম হয়ে জাঙ্কুকের দিকে বলে, ও জাঙ্কুক ভাই, যান না প্লিজ। মাঝরাতে যদি কেউ আমাদের এই অবস্থায় একই রুমে দেখে ফেলে তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি চাই না আমার কোনো খামখালিপনার জন্য আমার বাবা মায়ের সম্মান ধুলোয় মিশে যাক। প্লিজ এবার আপনি চলে যান। আগে বল তুই আমায় ভালোবাসিস, তাহলে কোনো কথা ছাড়াই এক দৌড়ে রুম থেকে উধাও হয়ে যাব, ঠিক আছে? সেটা সম্ভব না, দোহাই লাগে আপনার, এখান থেকে চলে যান আপনি। তাহলে আমিও নড়ছি না, তোর যা খুশি করে নে। ঠিক আছে, তাহলে আপনি থাকুন, আমি চলে যাই। আমার মন প্রাণ যেদিকে চায় সেদিকেই চলে যাব আমি। তোর মন চাইলেই তো সব হবে না রে পাগলি। তোর মন, তোর প্রাণ সবকিছু এখন এই জাঙ্কুকের জিম্মায়। তোর মন এখন জাঙ্কুকের কাছে বন্দি আছে। যতক্ষণ না এই হাজত ভেঙে বের হতে পারছিস ততক্ষণ তোর কোথাও যাওয়ার মুক্তি নেই। হইছে, এখন রোমিওর মতো কথা বলতে আসছেন তাই না? জানতো। এক্সকিউজ মি সুইটার্ট, এই জাঙ্কুক কাউকে কপি করে চলে না, বরং সবাই এই জাঙ্কুককে কপি করার চেষ্টা করে, বুঝেছিস? তে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে জাঙ্কুক এক হ্যাচকা টানের থেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ধাক্কাইতে সামলাতে না পেরে সরাসরি বুকে এসে পড়লো। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম থেকে উল্টাপাল্টা কিছু বলবি না জান। তে জাঙ্কুকের কাছ থেকে ছুটে গিয়ে গটগট করে সোফায় বসে পড়লো। জাঙ্কুক কথা না বাড়িয়ে সাইড টেবিল থেকে আরেকটা আপেল নিয়ে তুলে খেতে লাগলো। দেখো দেখো কি নির্লজ্জ লোক রে বাবা, বিনা অনুমতিতে একের পর এক আমার আপেলগুলো সাবার করছে, অসভ্য লোক একটা। সুইটার্ট, তুই কি আমাকে কিছু বললি? তে একদম ভ্যাবাচেকা খেয়ে গেল। মনে মনে কথাগুলো সেই লোকটা কি করে বুঝে ফেললো। তে কোনো মতো কথাটা কাটিয়ে দিল। সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এতক্ষণ অন্ধকারেতে নিজের অস্তিত্বগুলো ভুলেছিল, কিন্তু এখন চুলের জ্বর ছাড়াতে গিয়ে সে অস্তিত্বের টান অনুভব করলো। টিয়ার দেরি না করে রুমের লাইটটা অন করে দেয়। আলোর বন্যায় রুম ভরে উঠতে সে আয়নার সামনে গিয়ে বসে পড়লো। পিঠ ছাপিয়ে থাকা সেই দীর্ঘ চুলগুলো সামনের দিকে টেনে এনে পরম যত্রে আস্তাতে শুরু করলো। অন্যদিকে দুপুর থেকে পেটে দানা পানি না পড়ায় জাঙ্কুকের পেটে তখন ক্ষুধার রাজ্যে বিদ্রোহ চলছে। সে একাই প্রায় টেবিলের সবকটি আপেল সাবার করে ফেলে। হাতে থাকা শেষ আপেল থেকে একটা বড় কামড় দিতে নিয়ে সে তের দিকে তাকালো। অমনি তার চোখগুলো কপালে উঠে গেল। আলোর নিচেতে সেই সবুজ কালার নাইটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এতক্ষণ অন্ধকারে যা অস্পষ্ট ছিল, এখন তো জাঙ্কুকের সামনে দিবা লোকের মতো স্পষ্ট। তের সুগঠিত দেহ, সিক্ত গ্রীবার উপর কুচকুচে কালো চুলের খোপা। চুলের এরকম খেলা দেখে জাঙ্কুক বড় করে একটা ঢোক গেল। তার চোখ জোড়া তখন তের শৈলের উপর স্থির আছে। সুইটার্ট, তুই কবে থেকে এত দেশপ্রেমী হলি বলতো? তে আনমনে চুল আঁচড়াচ্ছিল, অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। তার মানে সে কথাটার অর্থ বুঝতে পারলো না। না মানে গাঢ় সবুজের মাঝে লাল ফিতার আভা, একদম ঠিক আমাদের জাতীয় পতাকার মতো লাগছে তোকে। উফ, তোকে কি সুন্দর আর হট লাগছে এই পোশাকে সুইটার্ট। আজে বাজে না রে পাগলি, তোকে দেখে আমার শুধু একটা গানই মনে পড়ছে, দাঁড়া বলছে। লাল সবুজে
বিজয় নিশান, তাই আমার হাতে লাল ফিতে খুলে বেঁধে দে। মানে কি লাল সবুজের গানটা এরকম হলো কবে? আর আপনি কোন লাল ফিতার কথা বলছেন? গানের কথা বাদ দে তো জান, ওই যে তোর ওই ভেতরে ওটা দেখা যাচ্ছে রে, ইস কি লজ্জা। এবার বেশ ঘাবড়ে গেল, নিজের ড্রেসটা এদিক ওদিক টেনে টেনে দেখলো কিন্তু বিশেষ কিছু নজরে এলো না। আমি আপনার জান নই, সো আমাকে ওই নামে ডাকবেন না। ওইটা মানে কোনটা? কি দেখা যাচ্ছে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। জাঙ্গুকে এবার বিছানায় উপর হয়ে বালিশটা বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। তার চোখে তখন আদিম এক নেশা আমতা করে বলে, আরে ওই যে তোর ওইটা মুখ দিয়ে তো সবসময় অসভ্যের মতো কথা বের হয়, তাহলে এখন কেন ওইটা করছেন? সরাসরি বলতে পারছেন না? কয়েকবার তো ইশারা দিলাম, আমি আর বলতে পারবো না, আমার খুব লজ্জা করছে। ইস, ওরে আমার লজ্জা পতারে। তোর ওই সবুজ নাইট ড্রেসের ভেতরে লাল রঙের ফিতাটার কথা বলছিলাম রে, ওটা বারবার আমার দিকে উকি দিচ্ছে সুইটার, ওটা খুলে আমার হাতে বেঁধে দে। এই মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। জাঙ্গুকের কথার অর্থ বুঝতে পেরে তারা সারা শরীরে অপমানে লজ্জায় কানায় ভরে উঠলো। দ্রুত পাশ থেকে একটা ওড়না নিয়ে নিজেকে ঢেকে ফেললো। জাঙ্গুক আর কোনো কথা না বলে মুচকে হাসছে। জাঙ্গুকের এরকম লাগামহীন কথাবার্তা শুনে তার মুখের রং লালচে হয়ে উঠেছে। কিসব উল্টো কথা বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আরে জান, আগে দে না ওই ফিতাটা খুলে আমার হাতে পরিয়ে। কিসব লাগাম ছাড়া কথাবার্তা বলছেন আপনি? আগে মুখে একটা লাগাম লাগান, নির্লজ্জ পুরুষ, অসভ্য লম্পট লোক একটা। এই কথাটা শেষ করতে আচমকা জাঙ্কুক বালিশটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়লো। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। আস্তে আস্তে এক পা দুপা করে তীর দিকে এগোতে লাগলো। জাঙ্কুক এভাবে কাছে আসতে দেখে তীর বুক কেঁপে উঠলো। ভয় আর অজানা এক কাঁপুনি তাকে আচ্ছন্ন করে নিল। এইভাবে আমার কাছে আসছেন কেন? এবার কিন্তু বেশি হচ্ছে জাঙ্কুক ভাই, একদম আমার কাছে আসবেন না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে জাঙ্কুক একেবারে তার সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে সে অজানা গাম্ভীর্য, অথচ ঠোঁটে একরাশ নীরবেক ছাপ। ধীরে ধীরে হাত বাড়ালো তীর দিকে, নিজের দিকে। জাঙ্কুকের হাত আসতে দেখে আর সামলাতে পারলো না, লজ্জায় আবাসী চোখ বন্ধ করে নেয়। কি রে, কি হলো তোর? চোখ বন্ধ করলি কেন? আমার ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে, চিরুনিটা দে। জাঙ্কুকের এরকম কথাতে মুহূর্তেতে সমস্ত লজ্জার আবেশে মিলিয়ে গেল। অবাক দৃষ্টিতে সে চোখ মেলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চিরুনিটা নিয়ে নিজের চুলগুলো আঁচড়াতে শুরু করলো। নির্বাক, কোনো কথা নেই, নড়াচড়া নেই, কোনো উত্তর নেই। জাঙ্কুক ডান হাত চোখের সামনে এনে তুড়ি বাজালো। চমকে উঠলো তে। মুহূর্তে সে ছিটকে একটু দূরে সরে গেল, বুক ধড়ফড় করছে। আচ্ছা জান, শোন না, তুই তো চিকন কেন বল? খাস না নাকি? না খেয়ে আছি নাকি? মোটা না হলে আমি কি করব? আমার কি দোষ বলেন? কি করবি মানে? এটা তো অনেক বড় সমস্যা তাহলে। তবে এই সমস্যার সহজ ফর্মুলাটা আমার কাছে আসে, বুঝলি? তুই না আমাকে বিয়ে করে নে, দেখবি এমনি মোটা হয়ে যাবি। শখ কত আপনার, তাই না? এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। জাঙ্কুক গিয়ে বিছানায় উঠে সাইড থেকে একটা বালিশ টেনে নিল, পিঠের নিচে রেখে হেলান দিয়ে বসে পড়লো সে। জাঙ্কুক চুপচাপ আছে, কোনো শব্দ নেই, শুধু নীরবতার ভেতর টিক টিক ঘড়ির শব্দ শোনা যাচ্ছিল। সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে। রাত তখন প্রায় 5টা ছুঁই, অথচ কিম বাড়িতে জাঙ্কুক ঢুকেছিল রাত 1টা বাজে। সে তো এখনো যায়নি। তে বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে জাঙ্কুক বারবার তার দিকে তাকাচ্ছে আর মিটি হাসছে। জাঙ্কুকের চোখে সে দুষ্টুমি ভরা দৃষ্টি আর ঠোঁটে মিটি হাসি। প্রতিবারের মতো এবারও তার গা জ্বালা করে উঠলো। এই লোকটার হাসির কারণ সে কিছুতেই বুঝে উঠতে পারছে না।